আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অত্যন্ত জরুরি একটি বিষয় এবং বহু মেয়েরা এই সমস্যায় ভোগেন, অসম্ভব কষ্ট পান, কিন্তু ঠিক কি করতে হবে সে ব্যাপারে সঠিক গাইডেন্স তাদের কাছে থাকে না বলে কষ্টের মাত্রা অনেক বেড়ে যায়। আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলবো, এন্ডোমেট্রিওসিস এবং তার সচেতনতার ব্যাপারে। এই লাইভ করার আরেকটি উদ্দেশ্য হলো আহ এটা মার্চ মাস, এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ, সেই জন্যই এই লাইভ করা। এবং আপনাদের কাছে আমরা এসেছি এই বিষয়ে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য আমরা পেয়ে গেছি হ্যালো, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দর্শক বন্ধুরা, একটু হয়তো নেটের সমস্যা হচ্ছে, যদি কোনো সমস্যা হয় শোনায় সেক্ষেত্রে একটু কমেন্টে জানাবেন যাতে আমরা বুঝতে পারি। যেটা বলছিলাম, আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা পেয়ে গেছি ডক্টর শঙ্কর দাস মহাপাত্রকে। হি ইজ এ সিনিয়র কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, ভাগীরথী নেওটিয়া উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, নিউ টাউন। নমস্কার ডক্টর, কেমন আছেন? নমস্কার। আচ্ছা, খুব ভালো লাগছে যে আহ আজকে এটা এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। আমরা প্রত্যেক বছরই প্রোগ্রাম করে থাকি এবং আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা আরো কিছু তথ্য দেব, নতুন তথ্য দেব, যাতে আমরা অ্যাওয়ারনেস বাড়ে, প্রত্যেকে জানতে পারেন এন্ডোমেট্রিওসিসটা কি অ্যাকচুয়ালি, এবং আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করবো, কিভাবে এটা আমরা ট্রিটমেন্ট করবো। একদম একদম, আপনাদের আরো সচেতন করাটাই আমাদের কাজ এবং সেটাই এই আজকের লাইভ করার উদ্দেশ্য। ফলে আপনাদের যদি কোনো বক্তব্য, কোনো প্রশ্ন থাকে, আবারও বলছি, প্লিজ কমেন্টে জানাবেন যাতে সেই প্রশ্নগুলোকে ডক্টর অ্যাড্রেস করতে পারেন। তার আগে একবার ওদের হেল্পলাইন নাম্বার এবং ওয়েবসাইটটা বলে দিই। হেল্পলাইন নাম্বার হলো 033-6640-5000। ওয়েবসাইট হলো www.neotiahospital.com। আমরা আলোচনায় ঢুকি, কারণ হয়তো অনেকগুলোই বিষয় রয়েছে, অনেকগুলোই প্রেক্ষিত রয়েছে যেগুলো আমাদের আলোচনায় আনতেই হবে। প্রথমেই যেটা সবচাইতে অবভিয়াস বা স্বতঃসিদ্ধ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস কি। অনেকেই টার্মটার সঙ্গে পরিচিত হলেও হয়তো বিষয়টা সম্পর্কে জানেন না, সেটা যদি একটু প্রথমে ক্লিয়ার করে দেন। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস অনেকে হয়তো জানেন, অনেকে জানেন চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ডাক নাম অ্যাকচুয়ালি, আর ভালো নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। যেহেতু একটা চকলেট আচ্ছা। কালার মেটেরিয়াল জমে আর কি, দেখতে চকলেটের মতো, সেই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। এটাকে এন্ডোমেট্রিওসিসটা অ্যাকচুয়ালি কি, আমি একটা এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই ইউট্রাসের ভিতরে এই লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। যে লেয়ারটা ঝরে গেলে মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, এই লেয়ারটা ইউজুয়ালি ইউট্রাসের ভিতরেই থাকে। কিন্তু যদি কোনো কারণে এই লেয়ারটা ইউট্রাসের বাইরে কোনো জায়গায় থাকে, তখন তাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। ঠিক আছে? রাইট। সেক্ষেত্রে আর কি, সেটা পেটের ভিতরেও থাকতে পারে, পেটের বাইরেও থাকতে পারে। তো সেটা আমরা পরে আলোচনা করবো। মূল কথা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা ইউট্রাসের ভিতরে না থেকে ইউট্রাসের বাইরে অন্য কোনো জায়গায় আছে, সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, আর চকলেট সিস্ট এটাকে কেন বলা হয়? চকলেট সিস্ট এই কারণে বলা হয়, এর এই এন্ডোমেট্রিওসিসটা যখন পেটের বাইরে থাকে, মানে ইউট্রাসের বাইরে চলে যায়, তখন ওভারির ভিতরে ওই এন্ডোমেট্রিয়ামগুলো ডিপোজিট হয়। এবং প্রত্যেক মাসে যখন মহিলাদের মাসিক হয়, তখন ওই এন্ডোমেট্রিয়ামটা, যে ব্লাডটা, সেটা মানে ইউট্রাস থেকে বাইরে বেরোবার আর রাস্তা পায় না। সেটা ওখানেই হুম। বারবার ব্লিডিং হতে থাকে পেটের ভিতরে। ব্লিডিং হয় একটা সিস্টেম মতো তৈরি করে, এবং তার ভিতরে যে ব্লাডটা থাকে সেই ব্লাডটা অল্টার্ড ব্লাড, মানে পরিবর্তন হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়ে এটা রেড ব্লাডটা চকলেট কালার ধারণ করে, সেই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। এবং এটা একটা সিস্টের মধ্যে জল ভরা থলির মতো, থলির ভিতরে চকলেট কালার মেটেরিয়াল থাকে, সেটাকে কিন্তু চকলেট, সেটা ওভারিতে হলে অ্যাকচুয়ালি আমরা এটাকে চকলেট সিস্ট বলি, মানে ডিম্বাশয়ে যদি হয় জিনিসটা। আচ্ছা আচ্ছা, এন্ডোমেট্রিওসিস কি খুব কমন? এন্ডোমেট্রিয়াস এখন খুবই কমন, মানে আমাদের দেশে অলমোস্ট মানে 2 কোটির কাছাকাছি মহিলা এন্ডোমেট্রিয়াস রোগে ভোগেন, এবং সারা বিশ্বে দেখতে গেলে অনেক মহিলা এন্ডোমেট্রিয়াস রোগে ভোগেন। এবং আমরা যখন ট্রিটমেন্ট করি, যারা ইনফার্টিলিটির সমস্যা নিয়ে আসেন বা পেটে ব্যথা নিয়ে আসেন, তার মধ্যে দেখা যায় 50% পেশেন্টদের এই এন্ডোমেট্রিয়াসটা থাকে বিভিন্নভাবে। কোনো কারো হয়তো কম থাকে, কারো বেশি থাকে, কিন্তু মানে বিভিন্নভাবে থাকে জিনিসটা। বুঝতে পেরেছি।
আচ্ছা, এইবার যেটা আরেকটা অবভিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস কেন হয়? এর কি কোনো কারণ আছে? এন্ডোমেট্রিয়াস কেন হয় এখনো কেউ আমরা জানি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। জানি না বলেই, এই কারণটা জানা যায়নি বলে আমরা ট্রিটমেন্টও এখনো আমরা ঠিকমতো করে উঠতে পারিনি। কারণ জানলে তো ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু আমরা যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণগুলো আমরা পেশেন্টদের বলি, যেগুলো আমাদের বইতে লেখা আছে, সব কারণগুলো সব ঠিক নেই। ইউজুয়ালি এখন যেটা বলে যে ফিটাস অবস্থায়, মার পেটের ভিতরে থাকা অবস্থায় এন্ডোমেট্রিয়াসিসটা শুরু হয়, কিন্তু কেন হয় এটা জানা যায় না। ইউজুয়ালি বলি আমরা যে এই আচ্ছা। যে মেনস্ট্রুয়াল ব্লাডটা কিছুটা এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে পেটের ভিতরে চলে যায়, কিছুটা ব্লাড মেনস্ট্রুয়াল ব্লাড শরীরের বাইরে চলে আসে। এই ব্লাডটা হুম। যখন এবং এন্ডোমেট্রিয়াম যখন পেটের ভিতরে ডিপোজিট হয়, তখন এন্ডোমেট্রিয়াস রোগ তৈরি হয়। আবার আমরা একটা ইমিউনোলজিক্যাল থিওরি করি, আমাদের শরীরের যে সেলগুলো নিজের থেকে চেঞ্জ হয়ে যায়। নর্মালি কিন্তু প্রত্যেকেরই এই ব্লাডটা পেটের ভিতরে যায়, প্রত্যেক মহিলারই, কিন্তু কার এই ব্লাডটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওটা নিজেরাই শরীরের যে ইমিউন মেকানিজম থাকে ওই ব্লাডটাকে পরিষ্কার করে দেয়। আর কিছু কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াস দেখা যায়, সবার কিন্তু এন্ডোমেট্রিয়াস হয় না। এই জন্য এন্ডোমেট্রিয়াসের কারণ সম্পূর্ণ অজানা, এখনো জানা যায়নি বলেই আমরা রোগটাকে এখনো আমাদের প্রপারলি কি ট্রিটমেন্ট করা হয়, সেটা আমরা এক্সাক্ট ট্রিটমেন্ট এখনো আমরা করে উঠতে পারিনি। আচ্ছা, আপনি বলছিলেন যে ফিটাস অবস্থায় থাকাকালীনই এন্ডোমেট্রিওসিস শুরু হয়। সেখান থেকে যেটা আরেকটা প্রশ্ন মাথায় আসে যে এন্ডোমেট্রিওসিস কি তার মানে এটা কি কোনোভাবে ইনহেরিটেড অসুখ? মায়ের বা দিদিমার থাকলে মেয়ের হবে, এরকম কোনো ব্যাপার কি রয়েছে? এটাও খুব ভালোভাবে এখনো জানা যায়নি যে এটা জেনেটিক কোনো ব্যাপার কিনা, তবে দেখা গেছে যে কোনো ফ্যামিলিতে যদি বোনের এন্ডোমেট্রিওসিস থাকে, দিদির এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে বোনের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হওয়ার সম্ভাবনাটা 2 থেকে 3 গুণ বেড়ে যেতে পারে। এই জন্য দিদির যদি এন্ডোমেট্রিওসিস হয় আর বোন যদি পেটে ব্যথা করে, তখন আমরা তাকে এন্ডোমেট্রিওসিসের কিছু কিছু পরীক্ষা করে থাকি, যদি এন্ডোমেট্রিওসিস আছে কিনা জানার জন্য। আচ্ছা, আচ্ছা। আহ আরেকটা যেটা জিনিস জানতে চাইবো, এন্ডোমেট্রিওসিসের একটা সিমটম আমরা এখন অনেকেই জানি যে প্রচন্ড পেটে ব্যথা। আর কি কোনো সিমটম রয়েছে? এন্ডোমেট্রিওসিস সিমটম কি কি হলে বোঝা যাবে? বা এরকমও কি হতে পারে যে আদৌ বোঝাই গেল না? এন্ডোমেট্রিয়াসটা কি হয় বেসিক্যালি, যখন কোনো বাচ্চা মেয়ের পেটে ব্যথা হয় বা কোনো মহিলার পেটে ব্যথা হয়, তখন উনি লোকাল কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে যান। উনি তখন একটা ব্যথার ওষুধ দেন, এবং আমাদের দেশে মহিলারা অত বেশি ইয়ে না যে ওরা তারপরে আবার ডাক্তারের কাছে যাবে। পেটের ব্যথা কমে গেলেও ওরা পেটের ব্যথার কথা ভুলে যায় বেসিক্যালি। ওই জন্য এন্ডোমেট্রিয়াসটা ডায়াগনোস করতে 6-7 বছর লেগে যায় এন্ডোমেট্রিয়াস আছে কিনা। এই জন্য পেটের ব্যথাটা একটা মেন। কখন আমাদের কাছে আসে, যখন পেটের ব্যথা এমন হচ্ছে স্কুলে যেতে পারছে না, বা পেটের ব্যথা এমন হচ্ছে নিজের কাজে যেতে পারছে না, বা যে গৃহবধূ পেটের ব্যথার জন্য 2-3 দিন বাড়িতে শুয়ে আছে, নিজের ঘরের রেগুলার কাজকর্ম করতে পারছে না, তখন এন্ডোমেট্রিয়াস, তখন ডাক্তারের কাছে আসে। এটা একটা সিমটম। একটা সিমটম হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে ইন্টারকোর্স করতে গেলে পেটে ব্যথা হতে পারে। খুব কমন এটা, যখন পেশেন্টদের বিয়েটি হয়ে যাওয়ার পর আমার কাছে আসে ইনফার্টিলিটি নিয়ে, ইন্টারকোর্স করতে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে, এটা একটা প্রবলেম হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পটি করতে গিয়ে পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে। অনেক সময় পেটের ভিতর যেহেতু একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে, সবসময় পেটটা একটা ভারী হয়ে আছে এবং ফেঁপে আছে মনে হয় পেটটা। কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে হয়তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে এক্সট্রিম ইয়েতে বলছি। কমন হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে পেটে ব্যথা, দ্বিতীয় হচ্ছে প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে। এই দুটো প্রবলেম নিয়ে আমাদের কাছে আমাদের আউটডোরে ম্যাক্সিমাম রোগী আসেন। তার থেকে আমরা ডায়াগনোসিসটা, ট্রিটমেন্টটা শুরু করি, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। একটা কথা বলুন ডাক্তারবাবু, তার আহ পেটে ব্যথা যদি এমন হয় যে সেটা আপনার স্বাভাবিক জীবনযাত্রা বা কাজকর্মকে ব্যাহত করছে, তখনই কি আপনার ডাক্তার দেখানো প্রয়োজন, নাকি ব্যথা হলেই একবার দেখিয়ে নেওয়া প্রয়োজন? ব্যথা হলেই একবার দেখানো প্রয়োজন, কেননা রোগটা সম্বন্ধে কি হচ্ছে, যারা জেনারেল ফিজিশিয়ান ডাক্তার তাদেরও সচেতনতা নেই, পেশেন্ট তো দূরের কথা। তারাও একটা ব্যথার হুম। ওষুধ দিচ্ছে, অ্যানালজেসিক দিয়ে ছেড়ে দেন তারা। একটা কোনো ব্যথা বল, মারা বলেন পেটে একটু সেঁক টেক দে, ও ঠিক হয়ে যাবে, পরে প্রেগনেন্সি টেগনেন্সি বাচ্চা টাচ্চা হলে তো সব ঠিক হয়ে যাবে, এইভাবে অ্যাডভাইস দিয়ে ছেড়ে দেয়। হুম। কিন্তু সেটা না অ্যাকচুয়ালি। একটা পেটে ব্যথা এখন যদি নিয়ে আসলে আমাকে সিরিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে, আমাকে মাথাতে রাখতেই হবে, আমাকে এন্ডোমেট্রিওসিস মাইন্ডেড হতে হবে, তাহলে আমি এন্ডোমেট্রিওসিসটা হুম। আর্লি ডায়াগনোস করতে পারবো, এবং আর্লি ডায়াগনোস করলেই তাহলেই রোগটার প্রপার ট্রিটমেন্ট সম্ভব। আচ্ছা, এই ব্যথাটা হয় কেন এন্ডোমেট্রিওসিসের সময়? আমি আগেও প্রথমে বললাম যে এই পেটের যে ব্লাডটা পেটের ভিতর চলে গেল, আর ব্লাডের হুম। ভিতরে কি আছে, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আছে। যখন মেন্স হচ্ছে তখন পেটের ভিতরেও ব্লিডিং হচ্ছে। ব্লিডিং মানে এটা হুম। ইংরেজিতে বলা হয় ইনফ্ল্যামেশন, বাংলাতে মনে হয় বলা হয় প্রদাহ। ভিতরে ব্লিডিং হচ্ছে, হুম। ব্লিডিং হয়ে কি হচ্ছে ওখানটাতে
ভিতরে ওই সিস্ট গুলো কি হচ্ছে, ভিতরে লেয়ারে কি ওখানে নার্ভ, অনেক নার্ভ আছে, এই নার্ভ গুলোকে এন্ট্যাঙ্গল করে, নার্ভ গুলোকে ধরে নেয়, নার্ভ গুলোকে ধরে হুম নিলেই তখন পেন শুরু হয় একটা। আরেকটা হয় যে হুম রেকটামে চলে যায়, রেকটামে গিয়ে ডিপ রেকটামে চলে গিয়ে রেকটামও ইনভলভ হয়, পায়খানার রাস্তা ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে আমাদের, পাউচ অফ ডগলাস বলে ইউট্রাসের পিছনের জায়গাটাকে, সেখানে নডিউল তৈরি হয়ে যায়, মানে এন্ডোমেট্রিয়াস নডিউল। এটা একটা কি হয়, হুম একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা কিন্তু এমন না যে আমি ট্রিটমেন্ট করা সত্ত্বেও প্রোগ্রেশন হয়। ওই জন্য এন্ডোমেট্রিয়াস রোগটা যদি সামান্য আর্লি স্টেজে ট্রিটমেন্ট করা যায় তাহলে আর প্রোগ্রেস করতে পারে না, না করলে কি হবে, জিনিসটা প্রোগ্রেস করতে থাকবে ক্রমশ। বুঝতে পেরেছি। মেনলি নার্ভ ফাইবার গুলো ইনভলভমেন্ট হয় বলে ব্যথাটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আহ আচ্ছা, আমি আমি একটা জিনিস নিজের থেকেই জানতে চাইছি। আমি একটা এরকম কেস শুনেছিলাম, যেখানে কনসার্ন যিনি পার্সন, তার এন্ডোমেট্রিওসিস ধরা পড়েছিল এবং তাকে, মানে তার সিমটম ছিল ইউরিনের সঙ্গে ব্লাড পড়া। তো এরকমও কি হতে পারে? আহ, হ্যাঁ, হতে পারে। এন্ডোমেট্রিয়াস একটা মাল্টি সিস্টেম ডিজিজ, মানে যে কোনো অর্গান ইনভলভ করতে পারে। যেমন বলছি ইউট্রাস ইনভলভ করতে পারে, সেরকম ডিম্ব নালী ফ্যালোপিয়ান টিউব ইনভলভ হতে পারে। এখানে দেখালাম আমি ওভারি ইনভলভ হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইউট্রাস, ইউট্রাসের এটা মাসল লেয়ার মায়োমেট্রিয়াম, এটাও ইনভলভ হতে পারে, তখন তাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। আবার পায়খানার রাস্তা, ইউট্রাসের পিছনে যে পায়খানার রাস্তা সেটা ইনভলভ হতে পারে। পেচ্ছাপের থলি ইউরিনারি ব্লাডার সেটা ইনভলভ হতে পারে। খাদ্যনালী রেকটাম সেটা ইনভলভ হতে পারে। ইউরেটার যেটা দিয়ে আমাদের এই কিডনি থেকে ইউরিনটা আসে, এটা ওটা ইনভলভ হতে পারে। মানে এটা একটা মাল্টি সিস্টেম ভয়ঙ্কর ডিজিজ যদি একটু প্রোগ্রেস করতে থাকে। এই জন্য আমাদের আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস হচ্ছে মেন স্ট্রোক ট্রিটমেন্ট। যদি আমি আর্লি ট্রিটমেন্ট করতে পারি, ধরতে পারি রোগটাকে, তাহলে কিন্তু সেই জায়গায় জিনিসটা আমি ওষুধ দিয়ে বা যা হোক করে আমি খানিকটা প্রোগ্রেসটা সলভ করতে পারবো, নাহলে জিনিসটা এগোতেই থাকবে, জিনিসটা ক্রমশ সব সিস্টেম ইনভলভ হতে পারে। বুঝতে পেরেছি, বুঝতে মানে অনেক পেরেছি। সময় পেশেন্ট এসছে আমাদের কাছে হিমাচুরিয়া নিয়ে, মানে ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, হুম ইউরিন দিয়ে ব্লাড আসছে পেশেন্টের, সেখানে ডাক্তারের কাছে গেছে, ইউরোলজিস্টের কাছে গেছে, উনি টেস্ট করে বলছেন তোমার ব্লাডারে ক্যান্সার হয়ে গেছে। সেই পেশেন্ট আমার কাছে এসছে, তারা আমি হিস্টোস্কোপি করে বায়োপসি নিয়ে দেখছি ওটা এন্ডোমেট্রিওসিস অ্যাকচুয়ালি। তখন সেই জায়গাটাকে বুঝতে পেরেছি, ল্যাপ্রোস্কোপি করে আমরা কেটে ওই জায়গাটা আবার সেলাই করে দিই, ওয়াইড মার্জিন এক্সিশন করে সেলাই করে দিই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস বলুন ডাক্তারবাবু, একটা কমন ধারণা রয়েছে যে এন্ডোমেট্রিওসিস কারোর হলো মানে তার আর প্রেগন্যান্সি আসবে না। এটা কতটা সত্যি বা আদৌ সত্যি একদম কিনা সেটা একদম একটু বলুন। একদম মিথ্যে। 100% প্রেগনেন্সি আসবে, কেবল যদি আর্লি ডায়াগনোস করতে পারি 100% তার প্রেগনেন্সি আসবে। হ্যাঁ, যদি খুব লেট ডায়াগনোস হয়ে যায়, ডিপ এন্ডোমেট্রিয়াস, গ্রেড 4 এন্ডোমেট্রিয়াসিস যেখানে রেকটাম ইনভলভ হয়ে গেছে, তাতেও আজকাল এত অ্যাডভান্স সার্জারি আমরা করি আর কি, তাতেও প্রেগনেন্সি চলে আসে। একটা নর্মালি হয়তো প্রেগনেন্সি আসলো না, তারপরে আমরা হয়তো ওষুধ দিয়ে চেষ্টা করি প্রেগনেন্সি আসার, তাও আসলো না, তারপরে আইভিএফ আছে, কত কিছু এখন বেরিয়ে গেছে ট্রিটমেন্ট। এটা নিয়ে হ্যাঁ, একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই। এন্ডোমেট্রিয়াস হলে আপনাকে যে ডাক্তার প্রপারলি ট্রেন তার কাছে যেতে হবে, উনি যদি আপনাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করেন অবশ্যই প্রেগনেন্সি আসবে, অবশ্যই আসবে প্রেগনেন্সি। এটা নিয়ে একদম কোনো ইয়েই নেই, এটা নিয়ে একদম ডিপ্রেশনে ভোগার কোনো কারণই নেই। এই কথাটা দর্শক বন্ধুরা আশা করি শুনলেন, যারা শুনছেন, যে হতাশ হওয়ার, ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। এন্ডোমেট্রিওসিস হয়েছে মানেই প্রেগনেন্সি আসবে না, এটা 100% মিথ্যে কথা। আপনাকে খালি সময়ে চিকিৎসকের কাছে যেতে হবে। আচ্ছা, আর্লি ডায়াগনোসিস যে বলছেন, মানে এটা কতদিনের মধ্যে ডায়াগনোসড হলে ভালো? যদি এন্ডোমেট্রিওসিসে পেন হয়, তখন আমরা কি করি, প্রথমে প্রথমে আমরা একটা সাইক্লিক্যালি একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই, দেখা গেল তার পিল কমে গেল, পেন কমে গেল, বা অন্য কিছু একটা ওষুধ দিলাম, পেন কমে গেল, বা তাও পেন থাকছে, তখন আমরা কি বলি, একটা ল্যাপ্রোস্কোপি যদি গোল্ড স্ট্যান্ডার্ড টু ডায়াগনোসিস এন্ডোমেট্রিওসিস, যদি একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করে একটা 15 মিনিট 20 মিনিটের সার্জারি একটা, ঠিক আছে, এটা করলে আমি এন্ডোমেট্রিওসিস আর্লি স্টেজে দেখতে পাবো, যেগুলো কিন্তু নর্মালি আমরা যেসব আমাদের ট্রিটমেন্ট ডায়াগনোসিস মডেলিটি আছে ওগুলো দিয়ে ডায়াগনোস করা যায় না, কারণ আল্ট্রাসাউন্ডে কিছু ধরা পড়ে না। তাও খুব এখন হাই রেজলিউশন এখন এমআরআই মেশিন চলে এসেছে, যেগুলো দিয়ে এগুলো ডায়াগনোস করা হুম যায়। এই জন্য আমরা এগুলো আগে ছিল না, 10 বছর আগে, এখন কিন্তু আমরা পেশেন্টদের এমআরআই অ্যাডভাইস করি, আপনারা একটা এমআরআই করে দেখুন যে আপনার কোনো জায়গায় কোনো এন্ডোমেট্রিওসিস আছে কিনা। ওই জন্য আর্লি স্টেজে আমাদের পেরিটোনিয়াল ইনভলভমেন্ট শুধু আছে, ডিপ ইনভলভমেন্ট হয়নি, কোনো টিস্যুগুলো ডিপ ইয়ে হয়নি, সেক্ষেত্রে কিন্তু আর্লি স্টেজে ডায়াগনোস করলে রোগটা অনেকটা আর্লি স্টেজে হল্ট করে দেওয়া যায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা,
এইবার যেটা আরেকটা অবভিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস কি প্রিভেন্ট করা যায়? এন্ডোমেট্রিওসিস প্রিভেন্ট করার খুব একটা উপায় নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ধরুন এগুলো খুব রেয়ার ব্যাপার, কনজেনিটাল হয়তো কোনো কারো অ্যাবনর্মালিটি আছে ইউট্রাস, যেখানে আছে মেন্সের যে ব্লাডটা শরীরের বাইরে আসতে পারছে না, সেক্ষেত্রে আমরা সার্জারি করে দিই, সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তো অনেক সময় কোনো ডিএনসি হুম, অপারেশন করতে গিয়ে সেগুলো যদি বেশি কিউরেট করে দেয়, সেক্ষেত্রে অ্যাডেনোমাইসিস হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রিভেনশন কিছু নেই, প্রিভেনশন হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট, এটা হচ্ছে বেস্ট মেথড অফ প্রিভেনশন। তাহলে আমরা এন্ডোমেট্রিওসিস রাইট, আটকাতে পারবো। সেটা কি করতে হবে, মায়েদের রাইট। সচেতন হতে হবে। ডাক্তারবাবু বললো, তারপর আমরা অন্য ডাক্তারবাবু চেঞ্জ করে অন্যজন ডাক্তারবাবুকে ডাকলাম, আবার হয়তো অ্যানালজেসিক ওষুধ খাচ্ছে। এই 5 বছর 6 বছর বাদে বিয়ের পরে আমাদের কাছে আসছে এন্ডোমেট্রিওসিস, যখন বড় সিস্ট হয়ে যাচ্ছে, যখন প্রেগনেন্সি আসছে না, তখন আমাদের কাছে পেশেন্টগুলো আসছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ডাক্তারবাবু, এইটা আপনি আগেও একবার বললেন, কিন্তু আরেকবার যদি একটু বলে দেন দর্শকদের জন্য, যে এন্ডোমেট্রিওসিস শরীরের কোন কোন জায়গায় হতে পারে? এন্ডোমেট্রিওসিস ইউট্রাসে হতে পারে, এন্ডোমেট্রিয়াম ইউট্রাসে মায়োমেট্রিয়াম লেয়ার, সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। ফ্যালোপিয়ান টিউবে হতে পারে। কমন জায়গাগুলো হচ্ছে ওভারি, সবচেয়ে কমনেস্ট জায়গা। তারপরে হচ্ছে পায়খানার রাস্তা, রেকটাম। একটা ইউট্রোসাক্রাল লিগামেন্ট বলে একটা জায়গা আছে, একটা ফোল্ড আছে পেরিটোনিয়াল, ওখানে হতে পারে। আর পেচ্ছাপের রাস্তায়, মানে মূত্রথলিতে হতে পারে। ইউরেটার হতে পারে, মানে যেটা দিয়ে পেচ্ছাপটা আসছে কিডনি থেকে, সেখানে হতে পারে। এবং পেটের ভিতরে সারা জায়গায় ছড়িয়ে যেতে পারে। এবং অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা আঠার মধ্যে কি হচ্ছে, ইউট্রাস, ওভারি, টিউব, পায়খানার রাস্তা সব একসাথে আটকে থাকছে। হুম। ঠিক আছে, সব জায়গাতেই হতে পারে, মাল্টি বুঝতে সিস্টেম ডিজিজ। পেরেছি, এমন কিছু জায়গা বুঝতে আছে, সেগুলো পেরেছি। বললে আমরা অবাক হয়ে যাবেন আপনি। যেমন ডায়াফ্রাম, আমাদের পেট আর বুকের যে মাঝখানে পর্দা আছে, ডায়াফ্রাম, সেখানে হতে পারে। লাংসে হতে পারে, নাকের ভিতরে হতে পারে। এমন কোনো জায়গা নেই যেখানে এন্ডোমেট্রিওসিস হতে পারে না। এই জন্য এখন আচ্ছা, এন্ডোমেট্রিওসিস মাল্টি সিস্টেম ডিজিজ একটা। মানে সেক্ষেত্রে কি সিমটম হবে? বুকে ব্যথা হবে, বা নাক নাকের দিয়ে মধ্যে হলে নাক দিয়ে নাকে নাক ব্যথা দিয়ে হবে? নাক দিয়ে নাক দিয়ে ব্লিডিং হবে, বা হয়তো টিউবারকুলোসিসের মতো হিমোপ্টিসিস হবে, মুখ দিয়ে ব্লিডিং হবে, কাশির সময়, থুতুর সময় ব্লিডিং বেরোবে। আচ্ছা, এগুলো হতে পারে। ওকে, যেমন ওকে, ওকে। বাথরুম, যেমন বাথরুমের সঙ্গে পায়খানার রাস্তার সঙ্গে ব্লিডিং হতে পারে। যদি রেকটাম ভাইরাল ইনভলভমেন্ট হয়ে যায়, তাহলে পায়খানা পুষে গিয়ে পায়খানা আটকে যেতে পারে, সেটাই হতে পারে। আর বুকে যদি হয় সেটার কি সিমটম হতে পারে? বুকে হলে বুকের মধ্যে কাশি টাশি হবে, টিউমারের মতো একটা জিনিস সৃষ্টি হয়ে ভিতরে ব্লিড করবে, ফাইব্রোসিস হবে। ঠিক আছে, তখন সিটি স্ক্যান করলে দেখা যাবে একটা কোনো ফাইব্রাস স্কার হয়ে আছে এদিকে ভিতরে, এবং সেটাকে বায়োপসি করে দেখলে বোঝা যাবে এটা এন্ডোমেট্রিওসিস কিনা। এগুলো ভেরি রেয়ার, এই জায়গাগুলো কমন না। কমন হচ্ছে ইউট্রাস, ওভারি, রেকটাম, ইউরিনারি ব্লাডার অ্যান্ড পেলভিক পেরিটোনিয়াম, এই 5টা জায়গা হচ্ছে কমন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস প্রিভেন্ট করা যায় কিনা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এন্ডোমেট্রিওসিস কি সারানো যায়? মানে এন্ডোমেট্রিওসিস কি সারে? কিছু বোধহয় নেটের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, 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 নেটের সমস্যা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার ঠিক আছে? একজন লিখেছেন শোনা যাচ্ছে না। হুম, বোধহয় এখন নেটের ঠিক কিছু আছে, ইস্যু হচ্ছিল। এখন আহ, ঠিক আছে। আবার করে। হুম। আপনারা একটু জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, হুম। ডাক্তারবাবু, আমার এন্ডোমেট্রিওসিস আছে, কি করব? মানে কোনো ডিটেল বা কিছু দেননি। আহ আপনি যদি একটু বলেন, মানে কত দিনের পুরনো এন্ডোমেট্রিওসিস, বা আপনার কি ধরনের চিকিৎসার হিস্ট্রি রয়েছে, সেগুলো না জানলে বোধহয় এইভাবে বলাটা একটু ডিফিকাল্ট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে উনি কি চান অ্যাকচুয়ালি? উনার পেন হচ্ছে, না প্রেগনেন্সি আসছে না, কি প্রবলেম হচ্ছে উনার? আপনি কমেন্টে একটু বলবেন প্লিজ আপনার এক্সাক্ট সমস্যাটা কি হচ্ছে, এবং আপনি মানে কি চান, মানে মানে কি কষ্ট থেকে নিরসন চান? খুব পেন হয়, আমি ডাইনোফার্স্ট খাই, উনি লিখেছেন। ঠিকই খান, ওষুধ ঠিকই খাচ্ছেন। উনার মেইন প্রবলেম পেন। হ্যাঁ, মেন প্রবলেম পেন, পেনটা উনি কিরকম লিখেছেন হচ্ছে সেটা। সেটা জানতে হবে আমাকে। একটা স্ক্যান করে বা এমআরআই স্ক্যান করে ওনার ডিপ ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিয়াস আছে কিনা, মানে রেকটাল ইনভলভমেন্ট আছে কিনা, বা অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, সেগুলো যদি থাকে, তাহলে হয়তো ডায়নোফার্স্টে পেন নাও কমতে পারে। যদি খুব সিভিয়ার পেন হয়, আর যেটাতে ওনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে,
সেক্ষেত্রে সার্জারি হুম করে ডিপ নোডুলগুলো সব কেটে বার করতে হবে স্কার টিস্যু, তা নাহলে ওনার পুরোপুরি পেন কমবে না। স্কার টিস্যু থাকলে মেডিসিনও কাজ করে না, কোনো ওষুধ ইঞ্জেকশন কিছুই কাজ করে না। রাইট। আশা করি আপনি আপনার উত্তর পেলেন। আমরা আলোচনায় ফিরি। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, যেখানে আহ, গন্ডগোল হলো নেটের, যে এন্ডোমেট্রিওসিস কি সারে, সেটা যদি একটু বলেন। এন্ডোমেট্রিওসিস সারে না 100%, কিন্তু আমরা ওনার যে সিমটমগুলো, ওনার যে কষ্টগুলোকে আমরা অ্যাটলিস্ট 70-80% কমিয়ে দিতে পারি। সেটা কম কি, 100 ভাগ কষ্ট হতো, আমার মাত্র এখন 20% কষ্ট হচ্ছে, আমাদের 20 ভাগ কষ্ট হচ্ছে, সেটা কম নাকি? সেটা বিরাট একটা পাওনা। আমরা যদি সেটা করতে পারি, সেটা যদি আমি পারি, তাহলে আমি ভাবি আমি সাকসেসফুল অ্যাজ অ্যান এন্ডোমেট্রিওসিস হুম, পেশেন্ট। সেটা করতে পারলে আমার পক্ষে যথেষ্ট। ঠিক আছে, পেনটা বুঝতে কমাতে পারি পেরেছি। আমরা। পেশেন্টের প্রেগনেন্সি হুম আসছে না, পেশেন্টের প্রেগনেন্সি এসে গেল, সেটাও একটা সাকসেস। হুম পেশেন্টের অবশ্যই। হিমাচুরিয়া হচ্ছে, সেটা সাকসেস একটা। রেকটাল পেন হচ্ছিল, রেকটাল পেন সেটা সারিয়ে দিলাম। বা তোমার হয়তো কোনো ইউরেটার ব্লক হয়ে গেছে, সেখানে হয়তো ইউরেটারটাকে ঠিক করে দিয়ে আমরা কিডনিটাকে আবার পুরোনো ঠিক অবস্থায় ফিরিয়ে আনলাম। এগুলো একটা আমাদের সাকসেস। হুম 100% সারানো যাবে না। আমি এন্ডোমেট্রিয়াস একটা হচ্ছে, যেহেতু আমরা বলছি একটা ইমিউনোলজিক্যাল প্রবলেম, এটা ওষুধ ইমিউনোলজিক্যাল প্রবলেম কোনো 100% সারে না। এন্ডোমেট্রিয়াসটা আমি আরো ক্যান্সারের থেকেও খারাপ বলি। কেননা ক্যান্সার সারলো না, অথবা সারলো, দুটোর একটা কিছু হয়। কিন্তু এটা কি সারবেও না, আবার পুরোপুরি থাকবে, ন্যাগিং ডিজিজ একটা, চলতেই থাকবে, প্রোগ্রেসিভ ডিজিজ একটা। এটা নিয়ে আমাকে বাঁচতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা ভীষণ, আচ্ছা, যিনি আমাদের ওই প্রশ্ন করছিলেন, উনি আরেকটা প্রশ্ন রেখেছেন। উনি ডাইনোফার্স্ট খান, উনি বলেছিলেন, উনি বলছেন যে ডাইনোফার্স্ট খেয়ে আমার অন্য সাইড এফেক্টস হচ্ছে, তাহলে কি করব? কি ধরনের সাইড এফেক্টস সেটা বলেননি। তো যদি এটা ওনার কি যদি কোনোভাবে ওনার অ্যাড্রেস হ্যাঁ, করবেন? যদি ওনার লিভার ফাংশন টেস্ট করতে হবে ওনার একটা। লিভার ফাংশন টেস্ট করে যদি দেখা যায় ডায়ানোফাস এসবগুলো প্রজেস্টেরন মেডিসিন, তো এগুলো লিভারের উপর এফেক্ট। যদি দেখা যায় আমার লিভার এনজাইম যেগুলো আছে, এসজিপিটি, এসজিওটি বা অ্যালকাইল ফসফেট অনেক বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওনার ডায়ানোফাসকে হুম ট্রিটমেন্ট করা যাবে না। এগুলো বন্ধ করতে হবে, কিন্তু লিভারের উপর এফেক্ট হবে। যাদের লিভারের উপর এফেক্ট হয় না, তাদের আমরা 6 মাস, 1 বছর ডায়ানোফাস, 2 বছর অব্দি ডায়ানোফাস দিয়ে রাখি, খুব একটা কিছু অসুবিধা হয় না। আচ্ছা। আহ আচ্ছা, আমরা আলোচনায় ফিরি যদি। আহ আরেকটা খুব কমন একটা নোশন আছে আর কি, মানে আমিও অনেক ক্ষেত্রে শুনেছি যে প্রেগনেন্সি এলে এন্ডোমেট্রিওসিস সেরে যায়, প্রেগনেন্সি ক্যান কিওর এন্ডোমেট্রিওসিস। এইটা কতটা সত্যি বা আদৌ সত্যি কিনা? একদমই সত্যি না। কি হয় বলছি, এটাও প্রেগনেন্সি সত্যি। যেই হলো, 12 মাস ধরে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ রইলো, ঠিক আছে, বা 2 বছর মেনস্ট্রুয়েশন বন্ধ রইলো, প্রেগনেন্সি হলো, ডেলিভারি হলো, বাচ্চা বুকের দুধ খাচ্ছে, তখন মেনস্ট্রুয়েশন বন্ধ আছে, ঠিক আছে। এই সময়টা কি হয়, পেন হয় না পেশেন্টের। আর যেহেতু প্রজেস্টেরন খুব হাই থাকে প্রেগনেন্সিতে, সেই জন্য সিমটমগুলো একদম কমে যায়। কিন্তু আবার যেই 2 বছর পরে আবার যেই নর্মাল মেনস্ট্রুয়েশন শুরু হবে, সেই তো আবার একই জিনিস, সেই সাইকেলটা আবার ফিরে আসলো। আমার শরীরে ইস্ট্রোজেন আছে, সবই আছে হরমোন, আবার সেই সেম জায়গায় ধীরে 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 ফিরে যায়। কিন্তু অটো ইমিউনিটি অনেক সময় দেখা যায় নিজে থেকে সেরে গেল, সেটা হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেগনেন্সি হলে সেরে যাবে না, সিমটম গুলো কমে যাবে, পুরোপুরি সেরে যাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, ট্রিটমেন্টের প্রসঙ্গে যদি যাই, এন্ডোমেট্রিওসিসের জন্য কি ধরনের ট্রিটমেন্ট অপশনস রয়েছে? একটা হচ্ছে তো মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে। অ্যাসিওরেন্স, মেন ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসিওরেন্স। পেশেন্টকে আমাকে অ্যাসিওর করতে হবে, পেশেন্টের পেন হচ্ছে, পেশেন্ট কাউকে বলছে না, বাড়ির লোকে বলছে না, নিজেই কষ্ট পাচ্ছে। পেশেন্ট ওর হুম যে কষ্টগুলো বাড়ির লোককে শেয়ার করতে হবে, হাজবেন্ডকে শেয়ার হুম করতে হবে, যদি হাজবেন্ড না থাকে বন্ধুদের শেয়ার করতে হবে, ডাক্তারবাবুকে হুম শেয়ার করতে হবে। এন্ডোমেট্রিয়াস নিয়ে আমি এমন এমন জিনিস দেখেছি, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এন্ডোমেট্রিয়াস হয়ে বহু পেশেন্টের ডিভোর্স হয়ে যায় বোঝাপড়ার অভাবে। হুম বহু পেশেন্ট হুম ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, ইঞ্জেকশন দিতে নিতে, ব্যথার ওষুধ ইঞ্জেকশন দিতে নিতে। বহু পেশেন্ট সুইসাইড করে এন্ডোমেট্রিয়াসে ব্যথার জন্য, এরকমই ব্যথা হয়। ওই জন্য আমাদেরকে শেয়ার করলে কি হবে, আমরা খানিকটা তো শেয়ার করতে পারবো, আমার সাথে কথাটা বোঝাতে পারবো। প্রথমে শেয়ার করতে হবে, প্রথম হচ্ছে রিঅ্যাসিওরেন্স। সেকেন্ড হচ্ছে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা দিই, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বা যিনি আমাদের দর্শক বন্ধু ছিলেন উনি ডায়নাজেস্ট খান, ডায়নাজেস্ট খেতে পারেন। রাইট। এবার জিএনআরএইচ অ্যানালগ বলে একটা ইঞ্জেকশন আছে, যেটা আমরা নিয়ে মেনস্ট্রুয়েশনটা বন্ধ করে রাখতে পারি, যেটাকে সিউডো মেনোপজ বলা হয়। মেনোপজের মতো, মানে মেন্স হচ্ছে না,
ব্যথাগুলো কম থাকছে। এগুলো দিয়েও যদি না কমে তখন আমরা দু রকমের ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট দু রকমের, একটা হচ্ছে রেডিক্যাল ট্রিটমেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ মানে কি, সবকিছু রেখে আমরা ট্রিটমেন্টটা করছি, কিছু বাদ দিচ্ছি না। ইউট্রাসও থাকছে, ওনার ওভারিও থাকছে, সব কিছু থাকছে। ওনার প্রেগনেন্সি হয়তো নেওয়ার ব্যাপার আছে, ওনাকে সব কিছু রেখে দেবে। কিছু কিছু ক্ষেত্রে কারণ হয়তো প্রেগনেন্সি নেওয়ার কোনো ব্যাপার নেই, বাচ্চা আছে ওনার, সেক্ষেত্রে আমরা ওনাকে, আমরা অনেক সময় অপশন দিই, উনি যদি অপশন দিই আমার ইউট্রাস বা আমার এন্ডোমেট্রিয়াল লিশনগুলো কেটে আপনি বাদ দিয়ে দিন, সেটা একটা অপশন, সেটাকে র্যাডিক্যাল ট্রিটমেন্ট বলা হয়। ঠিক আছে। একটা ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ কি করা হয়, এটা হচ্ছে আমরা সার্জারি করে ইউট্রাস ওভারিগুলো রিলেশনশিপটা ঠিক করে দিই। কি হয়, এই রিলেশনশিপটা গন্ডগোল হয়ে যায়, এই ডিম্বাণুগুলো বেরিয়ে টিউবে ঢুকতে হয় প্রেগনেন্সি আসার জন্য। এই রিলেশনশিপে যদি সবগুলো জড়িয়ে থাকে তাহলে ঢুকবে না। আমরা এটা অপারেশন করে ল্যাপারোস্কোপি করে ঠিক করে দিই। এটা একটা ট্রিটমেন্ট প্রেগনেন্সি আসার জন্য। রেকটামের পিছনে যদি নডিউল থাকে, নডিউলগুলো কেটে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে ইন্টারকোর্স করতে পেন হয় না, সেক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসে পেশেন্টের। আর শুধু যদি পেন বলে তাহলে পেশেন্ট যেখানে লিসেন আছে সেই লিসেনগুলোকে পুরো পেরিটোনিয়াম কেটে সব কেটে আমরা বাদ দিই। এক্ষেত্রে ভালো ইমপ্রুভমেন্ট, পেশেন্টরা বহুদিন ভালো থাকে, 4 বছর 5 বছর 6 বছর ভালো থাকে পেশেন্ট। তারপরে আমরা অপারেশন করে কিছু ইনজেকশন ওষুধ এগুলো আমরা প্রয়োগ করি। ঠিক আছে। আচ্ছা, এই যে সার্জারি হয়, সার্জারির পর কি এন্ডোমেট্রিওসিস ফিরে আসতে পারে? হ্যাঁ, ফিরে আসতে পারে। এই জন্য আমি বারবার একটা কথা বলি, ফার্স্ট চান্স ইজ দি বেস্ট চান্স। পরীক্ষায় আমরা দেখেছি যে প্রথমবার ফেল করে আবার সেকেন্ড সাপ্লিতেও সে ফেল করে আবার। ওই জন্য এন্ডোমেট্রিয়াল সার্জারিটা যখন আমরা করাবো, আমাকে ওই শহরের বেস্ট ডাক্তারকে খুঁজে বার করতে হবে, যে এন্ডোমেট্রিয়াল হিসেবে ভালো সার্জারি করতে পারেন, যে এন্ডোমেট্রিয়াল সম্বন্ধে প্রপার ট্রেনিং প্রাপ্ত, তার কাছে সার্জারি করাবো, অন্য কাউকে সার্জারি করাবো না। কেননা দেখা গেছে সায়েন্টিফিক আমাদের রিসার্চে, বেস্ট সার্জনের কাছে সার্জারি করে 15 থেকে 20 মানে 15 থেকে 20% কাছে আবার এন্ডোমেট্রিয়ালটা ফিরে আসে 6 মাসের ভিতর, 6 মাস 1 বছরের ভিতর। আর যারা ইনএক্সপিরিয়েন্স সার্জন তার কাছে গেলে 50% 60% কাছে ফিরে আসে। এই জন্য আমাকে সার্জন চয়েস করাটা খুব ইম্পর্টেন্ট। কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, যে পেশেন্টকে এটাও বলতে হবে যে এন্ডোমেট্রিয়াল করলে এই আমার এই লাভ হবে, এই ক্ষতি হবে, তাহলে পেশেন্ট ভালোই হবে। এবং এটা কিন্তু ফিরে আসে কিন্তু রোগটা, এমন না যে আমি সার্জারি করলাম পুরোপুরি 100% ঠিক হয়ে গেল, এরকম কিছু ব্যাপার নেই। ইয়েস অর নো তে আমি কিছু বলতে পারবো না। রাইট, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যেটা আরেকটা খুব কমন কনসার্ন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস থেকে কি ক্যান্সার হতে পারে? ভেরি 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 রেয়ার। একদমই চিন্তা করার কিছু নেই। কেন পেশেন্টের ভাবে আমি বলছি, আমরা যখন এন্ডোমেট্রিয়াল চিকিৎসা করি তখন আমরা কিছু টেস্ট করাই যে এন্ডোমেট্রিয়াল স্টোন আছে, এটা অ্যাক্টিভ আছে কিনা। তার মধ্যে একটা টেস্ট হচ্ছে সিরাম CA-125 লেভেল। ঠিক আছে, একটা ব্লাড টেস্ট। এটাতে নর্মাল ভ্যালু থাকে 0 to 35, নর্মাল ভ্যালু থাকে। এবার পেশেন্টের যার অ্যাক্টিভ এন্ডোমেট্রিয়াল তার হয়তো 70, 80, 100 চলে আসে। সে তখন ওই গুগল সার্চ করে ঘেঁটে দেখলো যে এটা করলে ওভারিয়ান ক্যান্সার এটা বাড়ে। সে তখন ভয় পেয়ে গিয়ে আমার কাছে ডাক্তার, আমার তাহলে কি ক্যান্সার হয়ে গেছে? আদৌ না, এটা এন্ডোমেট্রিয়াসের জন্য ওই রোগটা, যেই এন্ডোমেট্রিয়াস আমরা সার্জারি করি অটোমেটিক্যালি জিনিসটা আবার কমে যায়। এন্ডোমেট্রিয়াস থেকে ক্যান্সার হচ্ছে ভেরি রেয়ার। রাইট। আচ্ছা, আমরা মোটামুটি সব প্রেক্ষিতই কভার করে ফেলেছি আলোচনায়। অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ একটা প্রশ্নই আমার করার আছে, সেটা হচ্ছে স্কার এন্ডোমেট্রিওসিস এটা কি, এবং তারপরে যদি ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেটাও একটু বলেন। আগে যদি বলেন স্কার এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি। স্কার এন্ডোমেট্রিয়াস হচ্ছে আর কি, যে স্কারে হয়। স্কার মানে কি, সেটা যে কোনো পেট কেটে অপারেশন করে যে কোনো স্কার হলে হতে পারে। যেমন ধরুন একটা আমরা সিজারিয়ান সেকশন করি, সিজারিয়ান সেকশন করি তখন কি হয়, ওই বাচ্চাটাকে যখন আমরা বার করার পরে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিছুটা হয়তো এসে ওই স্কারের উপর ডিপোজিট হয়ে গেল। ঠিক আছে, ডিপোজিট হয়ে ওটা তো এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামটা তো অ্যাক্টিভ। ওটা কি হবে, গ্রো করা শুরু করবে। যেমন ইউট্রাসের বাইরে গ্রো করে, সেরকম স্কারে জিনিসটা গ্রো করা শুরু করবে। শুরু করলে কি হবে, ওখান থেকে ব্লিডিং হয়ে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। হার্ড জিনিস স্কারের উপরে দেখা যায় 1 বছর পরে বা 6 মাস পরে একটা হার্ড জিনিস নিয়ে পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট হয়। মানে হাত দিলে প্রচন্ড টেন্ডার পেন বলে পেশেন্টরা। ঠিক আছে, এটার ট্রিটমেন্ট হচ্ছে মেনলি হচ্ছে আমরা যেটা করি, ওই স্কারটা আমরা ভালো করে দেখে নিই কোন জায়গাতে আছে, কত বড় স্কার, কি পজিশন, দেখে আমরা একটা ওই জায়গাটা ওপেন করে একটা ওয়াইড মার্জিন এক্সিশন করে দিই। স্কারটা শুধু একটা নর্মাল টিস্যুটা নিয়ে অনেকটা এক্সিশন করে দিই। এক্সিশন করে দিলে জিনিসটা পুরোপুরি সেরে যায়।
কিন্তু কার্গোর ক্ষেত্রে দেখা যায় স্কারটা অনেক সময় রেকটাস মাসলেস, আমাদের পেটে একটা মাসল আছে রেকটাস অ্যাবডোমিনিস বলে, ওই মাসলে ইনফিল্ট্রেট করে গেলে তখন প্রবলেম, তখন ওই খানিকটা মাসল কেটেও বাদ দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু হুম আমাকে অনেক সময় মেস দিতে হয় যাতে হার্নিয়া না হয়ে যায়। এটা একটা টাইপের স্কার এন্ডোমেট্রিয়াস। আরেকটা স্কার এন্ডোমেট্রিয়াস হচ্ছে যখন ভ্যাজানাল ডেলিভারি হয়, এখানটাতে এপিসোডিং বলা হয়, কেটে কাটা হয় ভ্যাজানাল রাস্তাটাকে বড় করার জন্য যাতে বাচ্চাটা বেরোয়, হুম সেই জায়গাতেও এন্ডোমেট্রিয়াস হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় এপিসোডেমিক স্কার এন্ডোমেট্রিয়াসিস। এই স্কার এন্ডোমেট্রিয়াসের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি ওষুধের খুব একটা বেশি কিছু ভূমিকা নেই। ওষুধ দিয়ে টেম্পোরারি জিনিসটাকে খানিকটা পেনটা খানিকটা কমানো যায়, কিন্তু এটাতে যদি থাকে বড় আকারে হয় তাহলে কিন্তু এটাকে এক্সেসেন করতে হবে উইথ ওয়াইড মার্জিন, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি। আহ আমরা আজকে অনেকগুলো দিক নিয়েই আলোচনা করলাম এন্ডোমেট্রিওসিস এর। অনেক আমার ধারণা অনেক ভুল মানে মিথ যেগুলো আর কি, ভুল ধারণা মানুষের মনে, সেগুলো ক্লিয়ার আউট হলো আজকে। এবং অনেকটা ভরসা আপনি যোগাতে পারলেন আমি নিশ্চিত আমাদের দর্শক বন্ধুদের, যে পুরো রাস্তাটাই অন্ধকার নয়, রাস্তার শেষে আলো আছে, খালি সময় ডাক্তার দেখাতে হবে এবং একটু সচেতন থাকতে হবে। লক্ষণ যদি দেখতে পান দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে, তাই তো ডাক্তারবাবু? অবশ্যই অবশ্যই অবশ্যই। আহ দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর শঙ্কর দাস মহাপাত্রকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আলোচ্য বিষয়টাকে এত সুন্দরভাবে এত দিক থেকে বুঝিয়ে আমাদের বলার জন্য। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ওদের হেল্পলাইন নাম্বারে 0336405000 অথবা ওদের ওয়েবসাইটে www.neutiahospital.com। এরপরে শিগগিরই আবার কোনো লাইভে আবার কোনো জরুরি বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই ফিরে আসবো। আজকের মতো লাইভ শেষ করছি। ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ ডক্টর দাস মহাপাত্র, এবং থ্যাংক ইউ আপনাদেরকে। নমস্কার।